আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন পেছনে কিন্তু প্রচুর বই। এটা একটা লাইব্রেরি এবং আজকে চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আমার সবচেয়ে পছন্দের জায়গাতে আমি চলে এসেছি। লাইব্রেরি সবসময় আসলে মেলানো যায় না। যেখানে বসে একটু বই পড়া কিংবা লাইব্রেরিতে আসলে যেতেই আমার ভালো লাগে। হাউএভার আমি একটা লাইব্রেরির সন্ধান পেয়েছি জাস্ট গতকাল। আজকে হচ্ছে ২১ তারিখ। গতকাল রাতে আমি একটা লাইব্রেরির সন্ধান পেয়েছি। সাথে, সাথে আমি যোগাযোগ করেছি। করে তাদের পারমিশন নিয়ে আজকে চলে এসেছি। এই লাইব্রেরিটা হচ্ছে একদম যাত্রাবাড়ির পাশেই, শনির আখড়াতে। তো এখানকার ডিটেইল আমি জানাচ্ছি আপনাদেরকে। এখন আমি যেটা করব, লাইব্রেরির যারা উদ্যোক্তা আছেন তাদের যিনি প্রতিনিধি তার সাথে আলাপ করব এবং তার সাথে আপনাদেরকেও আলাপ করিয়ে দিব এবং এখানকার কি ধরনের বই রয়েছে, তারপর এখানে কাদের জন্য এটা উন্মুক্ত, কয়টা থেকে কয়টা খোলা থাকে, এখানকার মেম্বার কিভাবে হওয়া যায়, কিভাবে বই পড়া যায়, এখানে কিভাবে আপনি এসে বই বসে বসে বই পড়তে পারবেন, সমস্ত কিছু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আলাপ করা যাক। দর্শক, আমি কিন্তু এখন বসে আছি সিরাত পাঠাগারে, মানে পাঠাগারের নামই হচ্ছে সিরাত। এবং এটা কিন্তু ওই যে লাইব্রেরির নাম এরকম কিছু লেখা নেই, এখানে পাঠাগার মানে এই আগারে বসে আপনি পাঠ করতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি এই লাইব্রেরির একজন উদ্যোক্তা মাওলানা মুহিম মাহফুজ ভাইয়ের কাছে। মুহিম মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে দূর থেকে টেনে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, আমাকে সরাসরি আলাপে চলে যাই যে আপনারা হঠাৎ করে লাইব্রেরি করার চিন্তা ভাবনা কেন আসলে? এটা তো আসলে মানে অলাভজনক, একদম ওয়েস্টেজ টাইম একটা উদ্যোগ। এটা করে তো কোনো লাভ নাই। কেন করলেন? অলাভজনক এটা একদিক থেকে সত্যি, যদি আমরা বৈষয়িক বিবেচনায় চিন্তা করি। আর যদি বলি যে বৈষয়িক বিবেচনার বাইরে, অর্থনৈতিক বিবেচনার বাইরে, তাহলে তো নিশ্চয়ই অলাভজনক না। কারণ এই লাইব্রেরির উদ্যোগটা কিভাবে আসলো? আমরা ৫ তারিখের আন্দোলনের সময় থেকেই তো মাঠে ছিলাম, একরকম বলা যায় সবাই সবার সবকিছু ফেলে। এরপরে যখন আমরা দেখলাম সারা দেশের মধ্যে নতুনরা, তরুণরা, ছাত্ররা বিশেষত আকস্মিকভাবে তারা সিরাত সেমিনার, কাওয়ালি অনুষ্ঠান, এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করতে থাকলো, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে আমরা দেখি নাই, এবং এটা ছিল একটা বিশেষ ব্যতিক্রম ঘটনা। এই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের নতুন সমাজ, তরুণ সমাজ, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে, তারা আসলে এমন কিছু এতদিন চেয়েছিল যেটা তারা সমাজের কাছ থেকে বা নিজেরা সেটা করতে পারেনি। তো সেজন্য তারা যা চায়, এটাই নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে একটা বড় প্রয়োজন। এজন্য আমি দেখলাম যে তারা আসলে দিন শেষে কেন্দ্র করে সিরাতের চর্চার মধ্যে নিজেদের রাখতে চায়। সিরাত প্রোগ্রাম এখনো হচ্ছে, এর কিছুদিন আগ পর্যন্ত আরো অনেক বেশি হয়েছে। এবং কাওয়ালি প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে তো মূলত আমরা নাচ শুনি, হামদ শুনি, মূলত আমরা রাসূল, সিরাত, এই বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড থাকতে চাই। এবং আমাদের সোশ্যাল এবং আমাদের নাগরিক সমাজে এই বিষয়গুলোর বড় অভাব। আধ্যাত্মিকতার জায়গা থেকে আমাদের নাগরিক সমাজ অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তো তাদের মানসিক শান্তি, প্রশান্তি এবং জীবনের একটা মোরাল গ্রাউন্ডের জন্য আমি মনে করি যে নাগরিক সমাজের মধ্যে, বিশেষত অতি তরুণ যারা এখন অনেক বেশি আহ, কি বলে টেকনোলজি এবং অনেক বেশি গ্যাজেটের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের ভেতরে একটা পিপাসা তৈরি হচ্ছে, আধ্যাত্মিকতার একটা চাহিদা তৈরি হচ্ছে। তারা রাসূলকে আধ্যাত্মিকতার জায়গা থেকে দেখতে চায়। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা কি করতে পারি। এই যে নতুন একটা জেনারেশনের প্রয়োজন, যেটা আসলে নতুন বাংলাদেশের প্রয়োজন, এই প্রয়োজন পূরণে তখন আমার কাছে মনে হলো যে আসলে আমরা স্টুডেন্টদেরকে ফোকাস করে বা তাদের জন্য বিশেষভাবে আমরা একটা গণপাঠাগারের আয়োজন করি, যেখানে মূলত আমরা নবীজির জীবন পাঠ, নবীজিকে জানার, শোনার, তার জীবন থেকে আমাদের জীবনকে আলোকিত করার এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সেখান থেকেই হুট করে একটা চিন্তা আসলো এবং কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করলাম। তারা সবাই যখন অংশগ্রহণের জন্য তুমুল আগ্রহ দেখালেন, তখন আমাদের মুরব্বী কয়েকজন, আমাদের উস্তাদ এবং আমাদের বন্ধু বান্ধবদের একটু সিনিয়র যারা, তাদের সঙ্গে আলাপ করার পরে তারা সবাই পরামর্শ দিলেন শুরু করে ফেলো। তো শুরু করার মধ্য দিয়েই আলহামদুলিল্লাহ আজকে আমরা ১.৫ মাসের প্রস্তুতিতে এই পর্যায়ে এসেছি। আর আমাদের অন্যতম একটা টার্গেট হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশে এবং সারা বিশ্বেই মানুষের স্বপ্নগুলো পাল্টে যাচ্ছে। আসলে মানুষ এখন কি হতে চায়, আগে আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করলে, তারা বিশেষত স্কুলের বাচ্চা যারা, তাদেরকে জিজ্ঞেস করলে নর্মালি বলে যে আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, আর্মি, নেভি, এরকম কিছু হতে চায়। আবার আরো কিছু মানুষকে জিজ্ঞেস করলে যদি বলা হয় তোমাদের আইডিয়াল পার্সন কে, কোন ব্যক্তিত্বকে তুমি অনুসরণ করো, কার মতো জীবন তৈরি করতে চাও,
আমাদের অনেকে অনেক মানুষের নাম বলেন, কিন্তু আমি আমার জীবনে এমন অনেক কমই পেয়েছি, খুব খুব কম পেয়েছি যারা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা জীবন, একটা পবিত্র, একটা সুন্দর এবং সার্থক জীবন করতে চাই, অথবা সাহাবা একরামের নাম বলেন। আমি এরকম মানুষ মানে না পেয়েছি, এটা বলে ঠিক হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে যতক্ষণ পর্যন্ত আমরা শুধু পাইলট ইঞ্জিনিয়ার হতে যাব, এটা তো আসলে প্রফেশনাল একটা ক্যারেক্টার। কিন্তু যদি আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টায় লিপ্ত না হই, ভালো মানুষ হতে না চাই, তাহলে তো এইরকম পাইলট, এরকম ইঞ্জিনিয়ার, এরকম যে কোনো প্রফেশনাল ব্যক্তি সে আসলে সমাজকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে না। তো ভালো প্রফেশনাল হওয়ার জন্য ভালো মানুষ হওয়া জরুরি। আর ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে তাকে যদি আমি না জানি, আমার পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব না। তো তাকে যত আমি জানবো, আমার পক্ষে ততটুকু তার জীবন থেকে ভালো কিছু নেওয়া এবং সেভাবে নিজেকে তৈরি করা সহজ হবে। আমাদের টার্গেট হচ্ছে, আমরা চাই আমাদের কাজটার সূচনা তো আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমরা এটার মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেন বাংলাদেশের তরুণদের মধ্যে একটা বড় পরিবর্তন আমরা আনতে পারি। তারা যেন এটা স্বপ্ন দেখে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবা একরামের মতো আমাদের জীবনকে তৈরি করতে চাই। আমি বাংলাদেশের তরুণ সমাজের স্বপ্নটা পাল্টে দিতে চাই। ওকে, জনাব মাওলানা মাহফুজ, একটা বিশাল একটা উদ্দেশ্য বলে ফেলেছেন এবং বিরাট একটা উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছেন এবং শর্ট টাইমের মধ্যে যা করেছেন, আমি এসে যেটা দেখলাম এটা বিশাল কিছু, স্পেশালি রাজধানীর বুকে এটা একটা বিশাল কিছু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যে উদ্দেশ্য রয়েছে যে তরুণদেরকে একটা বিশেষ একটু বেটার চিন্তা করানোর যে চিন্তা ভাবনা আপনাদের, ওরকম একটা মোটিভ আপনাদের রয়েছে। তো এখানে আপনার যে লেবাস, আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম এবং আপনার কথা দিয়ে মনে হলো আপনি একজন টিচার, এবং আপনি বলছিলেন যে আপনার ফ্রেন্ডরা মিলে যে উদ্যোগটা নিয়েছেন এই লাইব্রেরির, তাই না? তো আপনার ফ্রেন্ডরাও নিশ্চয়ই আপনার মতোই অনেকেই, অনেকে। এবার যারা আমার মতো না, অর্থাৎ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, হুম। স্কুল ব্যাকগ্রাউন্ডের, ইউনিভার্সিটিতে এখন টিচার অথবা তারা কোনো বিজনেসে জড়িত আছে, এমনটাও আছে। আচ্ছা, ওয়েল, এখন পাঠাগারের নামই হচ্ছে সিরাত পাঠাগার এবং এটার নিশ্চয়ই যে মূল ভিত্তিটাই রয়েছে সিরাত সংক্রান্ত বইগুলোর থাকবে এখানে। আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি মুসলিম তরুণদেরকে আপনারা টানবেন নাকি অমুসলিমরাও আপনাদের এখানে অ্যালাউড? সুন্দর, চমৎকার প্রশ্ন। এখানে আপনার সব প্রশ্ন থেকে আমি দুইটা বিষয়ে কি বলি। একটা হচ্ছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্যই থাকবে, কারণ সিরাত অর্থাৎ রাসূল, সিরাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য আসেন নাই। নজরুলের একটা কবিতা আছে, শুধুই মুসলমানের লাগিয়ে আসেনি কো ইসলাম। ইসলাম আর রাসূল কোনো ভিন্ন বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রহমত হচ্ছেন রাসূল পুরো পৃথিবীবাসীর জন্য। পৃথিবীতে শুধু মুসলমানরাই নাই, অমুসলিমরাও আছে। তাদের জন্য যেহেতু রাসূল রহমত, ফলে তারাও রাসূলের রহমত থেকে উপকৃত হবে, আমরা সেজন্য চাই, সেটাও চাই। এই জন্য আমরা রাসূলের আদর্শ, তার ভালো মানুষই, তার বৈশিষ্ট্য এবং তার সারা জীবনের যে স্বপ্ন এবং সাধনা, এটা জানার জন্য সবাইকে ওয়েলকাম করব। বিশেষত মুসলিম যারা, তাদের জন্য আমাদের মোস্ট ওয়েলকাম থাকবে। পাশাপাশি আপনি বলেছেন তরুণ, এখানে তরুণের পাশাপাশি তরুণীরাও আসতে পারবে, শিশুরাও আসতে পারবে। অর্থাৎ এটা কারোর জন্য বাধা নিষেধের আওতায় থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে, পেশা বয়স নির্বিশেষে এবং জেন্ডার নির্বিশেষে সবাই আসতে পারবে। গ্রেট। বইয়ের ক্ষেত্রে আপনার কি ধরনের ভ্যারিয়েশন রেখেছেন? মানে শুধুমাত্র ইসলামিক বই ছাড়া কোনো সাহিত্য কিংবা অন্যান্য ধরনের জনরার বই থাকবে কিনা, ব্যবস্থা রাখবেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। ইসলামী বই বলতে আসলে যে ধরনের বই বোঝানো হয়, সেইগুলো মূলত ইসলামের বিভিন্ন বিধান অথবা একেবারে রিলেটেড বিষয় নিয়ে, সেগুলো এখানে থাকবে। তবে আমাদের মূল ফোকাসটা হচ্ছে সিরাতের উপরে। সিরাতের কনসেপ্টটা নিয়ে অনেকের মধ্যে হয়তো ভিন্ন ধরনের কনসেপ্ট থাকতে পারে। আমি অল্প কথায় যদি বলি, সিরাত হচ্ছে এমন একটা বিষয় যেটা জানার জন্য, অর্থাৎ রাসূলের জীবন এবং তার পারিপার্শ্বিকতা, তার আগের জীবন, তার আবির্ভাবের আগের জীবন, তার ইন্তেকালের পরবর্তী জীবন, এই গোটা সময়কে যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন সরাসরি কোরআন বা কোরআনের তাফসীর বা তরজমা, হাদিস, সিরাত হচ্ছে হাদিসের একটা অংশ, এবং এর সঙ্গে ইসলামের ইতিহাস এবং বিশ্বের ইতিহাস। তো আমরা প্রধানত সিরাতের অন্তর্ভুক্তি হিসেবে এই তিনটা বিষয়কে গুরুত্বপূর্ণভাবে রাখবো। আর বিশেষত বাংলাদেশের মানুষ হিসাবে, বাংলা ভাষী হিসাবে আমরা বাংলাদেশের ইতিহাস,
বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাস এবং বাংলাদেশের মুসলমানদের যে ইতিহাস, এই বিষয়গুলোকে প্রাধান্য দেব। এটা হচ্ছে আমাদের এই 4টা মৌলিক ক্যাটাগরি। এর বাইরে আমাদের সাধারণ পাঠক যারা, তাদের জন্য সাহিত্যের বই, অন্যান্য ভ্রমণের বই, অন্যান্য যেই বিষয়গুলো আমাদের পাঠকরা চায়, সেই বিষয়গুলো এখানে আমাদের সাধ্যমতো এবং আমাদের জায়গার সংকুলন অনুযায়ী আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মূলত সিরাত পাঠাগার হচ্ছে সিরাত স্পেশালাইজড একটা পাঠাগার, কিন্তু অন্যান্য জনরার বইয়ের ব্যবস্থাও থাকবে নিশ্চয়ই। ওকে, যেহেতু সব জনরার মানুষদের জন্য এটা উন্মুক্ত। জি। আচ্ছা, লাইব্রেরিটার এখন তো ওপেনিং হয়নি। আনুষ্ঠানিকভাবে সবার জন্য আমরা উন্মুক্ত এখনো করিনি, কারণ আমাদের প্রস্তুতি চলছে। আমরা আশা করি যে 2025-এর জানুয়ারির প্রথম দিকে আমরা উদ্বোধন করতে পারবো। প্রস্তুতি চলছে। সবার কাছ থেকে আমরা দোয়া এবং সহযোগিতা চাই যেন আল্লাহ তাআলা খুব শীঘ্র উদ্বোধন করার ব্যবস্থা করে দেন। আমি আচ্ছা, এটার ওপেনিং টাইম, ক্লোজিং টাইম কি ফিক্স করেছেন? কখন আসতে পারবে পাঠকরা? প্রাথমিকভাবে আমাদের নিজেদের মধ্যে আমরা আলোচনা করছি, পাশাপাশি স্থানীয় যারা শিক্ষক এবং শিক্ষার্থী তাদের সঙ্গে আমাদের সিরিজ আলোচনা, পর্যালোচনা চলছে। তার মধ্য দিয়ে আমরা মোটামুটি নির্ধারণ করেছি যে বিকেলের সময়টাই সবাই আসতে আগ্রহ দেখান। ফলে বিকেলে আসরের আগে থেকে বা 4টা থেকে হয়তো 8টা পর্যন্ত প্রাইমারি এই সময়টা থাকবে। এরপরে আমাদের পাঠকদের চাহিদা এবং তাদের প্রয়োজন বিবেচনায় আমরা এটাকে পুনর্বিবেচনা করব। আচ্ছা, একটা সম্পূরক প্রশ্ন। এখানে তো সবার জন্যই উন্মুক্ত রেখেছেন, জি। তো আমি তো একদম প্যান্ট শার্ট পরে এসেছি, আমাকে ঢুকতে দিয়েছেন, ভালো কথা। এখন আপনি বলেছেন যে শুধু তরুণ না, ওই পয়েন্টটা আসলে আমি মাথায় আসেনি, কিন্তু আপনি ক্লিয়ার করেছেন তরুণীরাও আসতে পারবে। নিশ্চয়ই। সব তরুণীরা তো বোরকা পরে না। যেসব তরুণীরা বোরকা পরে না তারা কি অ্যালাউড হবে এখানে? এখানে বোরকা পরা অথবা না পরার বিষয়টাকে আমি এভাবে না নিয়ে আমি দেখি যে আসলে যারা সিরাত লাইব্রেরিতে আসবে, আমি মনে করি যারা বই পড়তে আসবে তাদের মধ্যে একটা মানে বোরকা এখানে ফ্যাক্ট না, শালীনতার বিষয়টা একটা প্রমিত বোধ থাকবে। হ্যাঁ, একটা শালীনতা বোধ তো আমরা একজন যে বই পড়ে তার কাছ থেকে আমরা মানে আশা করি, এবং এটা আমরা দেখি যে বাস্তবতা এরকমই। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বোরকা পরে আসতেই হবে সেরকম রেস্ট্রিকশন তো থাকবে না। আর যদি কেউ এমন হয় যে তার সে ফিল করলো যে আসলে আমি এই পরিবেশে যাওয়ার জন্য আমার আরেকটু পোশাকের আহ, ব্যবস্থাপনা দরকার, তো আমরা চেষ্টা করব যেন সে পোশাক পরেও আসতে পারে। আমরা এমন কিছু ব্যবস্থাপনা এখানে রাখার চেষ্টা করব। গ্রেট, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, নাহলে আপনাদের মনে এই প্রশ্নটা থাকতে পারতো। আচ্ছা, এবার আমাকে বলুন তো, বই এখানে কতগুলো বই এখন আপনাদের আছে সেটা জানছি। এই যে একটা লাইব্রেরি করার উদ্যোগ নিলেন 2024-এর শেষের দিকে এসে, মানুষ কি বই পড়ে? উদ্যোগ নিলেন, লাইব্রেরি নিলেন, সব করলেন, টাকা পয়সা ইনভেস্ট করে লাইব্রেরি করা যায়, বইও কিনলেন, কারণ বইয়ের প্রকাশক আছে, বইও বের হলো, বইও নিয়ে আসলেন। কিন্তু বইটা আনার যে রিজনটা, যে সিরাত পাঠাগার পাঠ করা, যে মানুষ কি বই পড়ে আসলে? নিশ্চয়ই বই পড়ে, নিশ্চয়ই বই পড়ে। আমার এক্সপেরিয়েন্সে আমি দেখেছি যে মানুষের বই পড়ার পরিমাণ এবং আগ্রহ আগের চেয়ে বাড়ছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। আমি এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে বহু মানুষের। আমি একটু বলি, আমি নিজে একজন রাইটার। মার্কেটে আমার 4-5টার মতো বই আছে। একটা বই দেখেছি অলরেডি এখানে, কবিতা শরীফ। কবিতা শরীফ, এটা আমার প্রথম কবিতার বই। এর পাশাপাশি লাস্ট আমার সম্পাদনায় একটা বই বেরিয়েছে, আল মাহমুদের প্রবন্ধ সংকলন আর বাঙালি মুসলমানের শত্রু মিত্র। এছাড়া আরো কিছু বই ইনশাল্লাহ আগামী মেলায় আসবে। তো আমি একজন রাইটার হিসেবে এবং রাইটার সার্কেলে এবং এই পরিমণ্ডলে আমার মোটামুটি এক যুগের মতো বিচরণ, প্রকাশনার সঙ্গে আমি যুক্ত। ফলে আমার অভিজ্ঞতা হচ্ছে মানুষ বই পড়ার আগ্রহ এবং পরিমাণ বাড়িয়েছে। আগে যে বই বিক্রি হতো অনেক কম, সেই বই এখন হাজারে হাজারে বিক্রি হয়। কোনো কোনো বই তো লাখের কোটা ছাড়িয়ে যায়। বাংলাদেশে একসময় হুমায়ুন আহমেদের বইও লাখের কোটা ছাড়াচ্ছে বা ছাড়াবে, এটা ছিল মানে দূর কল্পনা। কিন্তু এখন এমন অনেক রাইটার আছে যাদের বই খুব সহজেই লাখের কোটা ছাড়িয়ে যাচ্ছে। প্রকাশনীর সংখ্যা অনেক বেড়েছে, মানুষ বই পড়ছে, এটা একেবারেই সত্য। প্রকাশনার সঙ্গে যারা যুক্ত এবং যারা স্টুডেন্ট, তাদের মধ্যে আপনি দেখবেন বই সংগ্রহ করা, বই নিয়ে আলাপ করা, বই নিয়ে একটু অ্যাক্টিভিটি রাখা, এগুলো অনেক বেড়েছে। এখন এটা একটা সাধারণ বাস্তবতা। এই বাস্তবতার জায়গা থেকে আমাদের পাঠাগার, আমরা মনে করি যে মানুষজন আসবে, পড়বে অবশ্যই। তরুণদের মধ্যে একটা নতুন করে বইটি পাঠ করার আরো কিছু উপাদান আমরা যুক্ত করব। এর সঙ্গে আমরা
আরেকটা কার্যক্রম রেখেছি, সেটা হচ্ছে সবাই যে বই পড়বে শতভাগ বা শতভাগ বই পড়ে, এটা সত্যি না। আসলে কিছু মানুষ বই পড়ার আগ্রহ বাড়িয়েছে, কিছু মানুষ পড়ছে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষ এই কাগজের বই বা শক্ত বই এখন পড়তে অভ্যস্ত না। তারা কেউ কেউ হয়তো পিডিএফ এ অভ্যস্ত, অথবা কেউ কেউ হয়তো পিডিএফ বা টেক্সট হার্ড কোনোটাই পড়ে না, সে হয়তো এখন অডিও বুকে অভ্যস্ত হয়েছে বা সে ভিজুয়ালি দেখতে অভ্যস্ত হয়েছে। আসলে এই অংশটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, এবং তারা সমাজে আমি মনে হয় যে স্টুডেন্টদের মধ্যে এদের সংখ্যাটা কম না, হয়তো একটু বেশি হবে শহর কেন্দ্রিক। তো এই জন্য আমরা আমাদের পাঠাগারের প্রথম ধাপের বই সংগ্রহের পর্বটা যখন গুছিয়ে আনতে পারবো, তখন দ্বিতীয় ধাপে আমরা শুরু করব হচ্ছে আমাদের পাঠাগারের দ্বিতীয় ধাপ, সিরাত থিয়েটার। সিরাত থিয়েটারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা এখানে বইগুলো আছে, তো বই তো সবাই এসে পড়তে পারে, যে আসতে পারবে না অথবা যে বই পড়বে না তার কাছেও আমাদের সিরাত পৌঁছাইতে চায়। কারণ সিরাত বা রাসূলের জীবনী, রাসূলকে জানা তার জন্য উচিত, সেও জানতেই হবে তার জন্য। ফলে আমরা সিরাত থিয়েটারের একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটা আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করব। সেখানে সিরাতের উপরে অডিও এবং ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হবে, সেগুলো এখানে যেমন প্রদর্শন করা হবে, পাশাপাশি আমরা আউটডোরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রদর্শনের একটা উদ্যোগ নিচ্ছি। ইনশাল্লাহ আশা করি সেটা করার মধ্য দিয়ে যারা সরাসরি বই পড়ে এবং যারা বই না পড়ে অডিও এবং ভিডিওর ডকুমেন্টারির মাধ্যমে জানতে পারবে, উভয় শ্রেণীর কাছে আমরা সিরাতকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। গ্রেট ভিশন। আচ্ছা, আগে বই বের করা কিন্তু অনেক টাফ ছিল, এখন থেকে 30 ইয়ার্স আগে অনেক টাফ ছিল। এখন তো টাকা পয়সা হলেই বই বের করা যায়, যাচ্ছে। এবং বই বেরও হয় সেরকম। বই মেলা আসলে আপনি যেটা বলছিলেন একটু আগে, যে বইয়ের যোগান বেড়েছে, বইয়ের সংগ্রহ বেড়েছে, কিন্তু কতটুকু কোয়ালিটি সম্পন্ন বই প্রতি বছর কি পরিমাণ বের হয় সেটা কিন্তু একটা প্রশ্ন। বড় প্রশ্ন। একজন প্রকাশকের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে যে কোয়ালিটি বই পাবলিশ করা, তাই না? সে ধরেন 1 কোটি টাকার একটা প্রপোজাল পেলো যে আমার এই বইটা বের করে দাও, এখন সে দিল, দেওয়ার পরে দেখা গেল এমন একটা বই মানুষ মিসগাইড হলো, মিসলিডেড হলো, তাহলে সেটা তো সমাজের জন্য ক্ষতিকর। আপনারা যে বইগুলো কালেকশন হিসেবে পাচ্ছেন, এখন পর্যন্ত আপনি যতটা বলেছেন এখানে প্রায় 2000-এর উপর বই, প্রায় 2000-এর প্রায় মতো। 2000 চলে এসেছে, ক্যাপাসিটি আছে মানে 5000-এর। হ্যাঁ, এখানে 5000 ক্যাপাসিটি। আচ্ছা, তো সবগুলো বই আপনাদেরকে অনুদান পেয়েছেন আপনারা, যারা শুভাকাঙ্ক্ষী এবং প্রকাশনীর যারা আছে তারা আপনাদেরকে এই এখানে বই দিয়েছেন। এটা বিশাল ব্যাপার যে মানুষের এভাবে এগিয়ে আসা উচিত, আই অ্যাপ্রিসিয়েট করি সেটা আমি। কিন্তু আপনারা কি বই যখন রিসিভ করছেন, কিন্তু শেলফে তোলার সময় কি বইগুলো আপনারা স্ক্রিনিং করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এখানে যারা যুক্ত আছেন এবং পরিচালনা বোর্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, সবাই, একেবারে সবাই, বেশিরভাগই বইয়ের সঙ্গে যুক্ত, এবং বইয়ের অ্যাজ এ রাইটার যেমন তারা এডিটর হিসেবেও যুক্ত। অর্থাৎ তারা বইটাকে সম্পাদনা করেন প্রফেশনালি, তাদের সম্পাদিত বই বাজারে অনেকগুলো আছে। তো এই যে প্রফেশনাল সম্পাদক একটা টিম আমাদের আছে, আমরা আসলে প্রত্যেকটা বইকে সেভাবে দেখি যে এই বইটা কতটুকু উপকারী, এই বইটা আসলে কোনো থ্রেট হবে কিনা কারোর জন্য এটা অনুপকারী হবে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা নিচ্ছি। আর যাদের কাছ থেকে আমরা নিচ্ছি তাদেরকে আমরা এই বিষয়ে জানিয়ে দিচ্ছি। তো এই জন্য এই থ্রেটটা এখানে আমরা আশা করি থাকবে না, এবং আমরা নিজেরা পুনর্বিবেচনা করি এবং করব। যদি এর পরেও কখনো কোনো পাঠকের কাছ থেকে কোনো মতামত, রিভিউর আমরা রিকোয়েস্ট পাই, আমরা সেটাকে আবার সবসময় পুনর্বিবেচনা করব। এটা কখনো ক্লোজ হয়ে যাবে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি নিশ্চয়ই এটা বুঝবেন। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আমরা কিন্তু ফ্লোরে বসে কথা বলছি। কারণ হচ্ছে এখানে আপনারা যদি মনে করেন যে পাঠাগারে যাব, যে চেয়ার টেবিলে বসে তারপরে পড়বো, সেই সুযোগ এখানে থাকবে না। এটা একটা ইউনিক আইডিয়া হয়েছে। এখানে ফ্লোরের উপর কার্পেট বিছানো আছে, চমৎকার কালারের কার্পেট, এবং আমরা অলরেডি এখানে বসে কথা বলছি, পরিবেশটা খুবই চমৎকার। এখানে আসলে আপনাকে ফ্লোরে বসেই বই পড়তে হবে, যেটা হোক না কেন ফ্লোরে বসতে হবে, তাই তো? সেটা হ্যাঁ, ফ্লোরে বসতে হবে। আমি এইভাবে না বলে বলবো যে আসলে ফ্লোরে বসলে সুন্দর হবে। আমাদের এখানে 4 থেকে 5 ঘন্টার মতো খোলা থাকবে, তো 4-5 ঘন্টা ফ্লোরে বসে পড়াটা আমি মনে করি খুব কঠিন হবে না। এবং ব্যবস্থাপনা হিসাবে আমরা ইচ্ছা আছে যেন একটু হেলান দিয়ে বসতে পারে, একটু আয়েশ করে আরাম করে বসতে পারে, সেরকম ব্যবস্থাপনা থাকবে। এবং প্রত্যেকের জন্য সিঙ্গেল রিডিং টেবিল থাকবে। এই টেবিলে যেন সে একটু একাধিক বেশি বই নিয়ে এবং নোট করার জন্য একটু প্যাড রেখে লিখতে পারে, সেরকম ব্যবস্থাপনা থাকবে। তো আশা করি
আমরা ফ্লোরে বসে পড়ার যে আইডিয়াটা, এটা আমরা এনজয় করব এবং এটা আমরা সবার কাছেই পছন্দনীয় হবে ইনশাআল্লাহ। ওকে, আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ আমি এতটা আসলে আমি নিজেও জানতাম না। বাট ফ্লোরিং এর পেছনেও আরো অনেকগুলো কারণ রয়েছে। যে নোট নেওয়ার ব্যাপারটা, এটা আসলে একটা পাঠাগার করার সময় কতজন ভাবেন আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। আমি ওপেনলি প্রকাশ করছি বিষয়টা, যে আমি একজন পাঠক এখানে এসেছি, আমার নোট নেওয়ার প্রয়োজন হতে পারে, বা নোট নেওয়ানোর জন্য যে উদ্বুদ্ধ করা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্রফেশনাল লাইফেও চিন্তা করেন, নোট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো মিটিংয়ে যান, বা আপনার অফিসের বসের সাথে কথা বলেন, বা আপনার যে কোনো কলিগের সাথে কথা বলেন, নোট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি নোট ছাড়া যে কাজে যাবেন, সেই কাজ 100%-এর জায়গায় 70% হয়ে যাবে, 30% নাই হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বই পড়ে আসলে লাভ আছে কোনো? বই পড়ে কি লাভ? বইটা না পড়ে আপনার সিনেমাও দেখতে পারে মানুষ, হ্যাঁ, তারপরে অন্য অনেক কাজই আছে, অনেক মাধ্যম রয়েছে মানে টাইমটা স্পেন্ড করার জন্য। বই পড়ে লাভ কি? এই প্রশ্নের উত্তর তো আসলে নানানভাবে দেওয়া যায়। মূলত এটা একটা দার্শনিক প্রশ্ন। এই প্রশ্নকে আমরা বৈষয়িক কোনো বিষয় দিয়ে সেভাবে মানে সঠিক উত্তর দিতে পারবো কিনা, বা আসলে এই বইয়ের সঠিক উত্তর দেওয়াই সম্ভব কিনা, কারণ এই বইয়ের উত্তর তো অনেক বেশি, এক একজনের কাছে এক এক রকম। আমি যদি বলি যে আসলে বই পড়ে লাভের চেয়ে প্রশ্নটা এভাবে থাকতে পারে যে বই পড়ে লস কি, বই পড়ে আজকে পর্যন্ত কারো লস হয়েছে কিনা বা হওয়া সম্ভব কিনা, এটা যদি আমরা দেখি যে এটা নিশ্চিত যে বই পড়ে লস নাই, তাহলেই লাভ। কারণ হচ্ছে বইয়ের সঙ্গে সিনেমা বা অন্য কিছু যেটা আপনি বললেন, এটার তুলনা একদিক থেকে হতে পারে, কিন্তু আসলে বইয়ের সঙ্গে সত্যিকার অর্থে কোনো কিছুর তুলনা চলে না। একটা সিনেমা আমি দেখলাম, এটা আমি শুধু চোখ দিয়ে দেখলাম, এর মধ্য থেকে আমি হয়তো একটা ফিল নিলাম, একটা সিন দেখার পরে একটা অনুভূতি আসলো আমার, এবং কিছু সহজভাবে কিছু বিষয় দেখলাম, মৌলিকভাবে এটা আমি ফিল করি। কিন্তু এখান থেকে আসলে আমাকে যেটা নলেজ, এটা সিনেমা কখনোই নলেজ ডেলিভারির কোনো প্রপার ওয়ে না, এখনো হয়ে ওঠেনি। এটা তো ন্যারেটিভ তৈরি করে, এটা হয়তো মানুষকে ফিল দেয়, কিন্তু বই হচ্ছে এমন যেটা আপনাকে যেমন ফিল দিচ্ছে, এটা আপনাকে প্রপার নলেজ দিচ্ছে, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনি এর মধ্য দিয়ে অনেক শব্দ শিখছেন। আমি এখানে বলছি যে ভোকাবুলারি ইম্পর্টেন্ট। আমি যখন সিনেমা দেখি, সিনেমা থেকে সাধারণত আমি শব্দ শিখি না, কিন্তু বই যখন পড়ছি, বই থেকে আমি শব্দ শিখছি। তো একজন মানুষের জন্য শব্দ শেখা, এটা ভাষাকে সমৃদ্ধ করা, চিন্তাকে সমৃদ্ধ করা, এটা ইম্পর্টেন্ট। বই পড়ার সঙ্গে আসলে কোনো কিছুকেই তুলনা করা যায় না। বই পড়া হচ্ছে একেবারে বই পড়ার মতো সুন্দর। সেজন্য বই পড়ার সঙ্গে তুলনা না করে বইটাকে আমরা মানে এই প্রশ্নটা এভাবেই যদি আসে যে বই পড়া ক্ষতি নাই, এনাফ। আরেকটা বিষয় হলো বই পড়লে কি হয়। একটা মানুষ সিনেমা দেখে আসলে কি হয়, সিনেমা দেখার মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি আসে, কিন্তু একটা বইয়ের মধ্য দিয়ে সবসময় আমরা পজিটিভ একটা ফিল পাই, একটা মোরাল ভ্যালুজ পাই, এবং এর মধ্য দিয়ে মূলত আমরা একটা গাইডেন্স পাই। তো বইয়ের রিস্ক নেই, সিনেমাতে অনেক রিস্ক আছে। সিনেমাতে অনেক সময় অনেক স্ল্যাং থাকে, অনেক বিষয় থাকে যেগুলোর মধ্যে সেন্সরশিপ করতে হয়, কিন্তু বাংলাদেশে এবং সারা বিশ্বে বইয়ের জন্য তেমন প্রফেশনাল সেন্সরশিপ নাই। তার মানে কি, মানে হচ্ছে বইয়ের জন্য সেন্সরশিপ লাগে না, কিন্তু সিনেমা সেন্সরশিপ লাগে। তো এই যে যেটার সেন্সরশিপ লাগে এবং প্রফেশনালি সেন্সর করা হয়, আর যেটা সেন্সরশিপ লাগে না, দুইটাকে আসলে তুলনা করা যায় না। তো বই আসলে বইয়ের মধ্যে সুন্দর। বই পাঠ এটা মানুষের আমি তো বলবো যে এই বই পাঠ হচ্ছে ইবাদত। এটা সে ধর্মের বই পড়ুক বা সাধারণ বই পড়ুক, বই পাঠটা আসলে মূলত ইবাদতের মতো বিষয়। তো এটা আসলে ব্যাখ্যা আমি কতটুকু করতে পারলাম জানি না, কিন্তু আসলে আমার ব্যাখ্যার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো বই পড়া প্রশ্নের ঊর্ধ্বে। ওকে, এটা নিয়ে আর কোনো সম্পর্ক প্রশ্ন করবো না। লাইব্রেরিতে আসার ওয়েটা কি? পথটা চিনিয়ে দেন সবাই। এখানে আশপাশে যারা আছে তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে শনিরাখড়া ফুটওভার ব্রিজের ঠিক উত্তর পাশে, রাস্তার উপরে তাকালে আমাদের সাইনবোর্ড দেখা যাবে সিরাত পাঠাগার। আর আরেকটা সহজ লোকেশন হচ্ছে দনিয়া বিশ্ববিদ্যালয়, এলাকার সবচেয়ে ফেমাস জায়গা। তো দনিয়া বিশ্ববিদ্যালয় আমরা জানি, দনিয়া বিশ্ববিদ্যালয়ের ওপাশ থেকে তাকালে আমাদের সাইনবোর্ড দেখা যায়, একাশ থেকে দনিয়া দেখা যায়, এটা সহজ লোকেশন। আর যারা দূর থেকে আসতে চায়, ঢাকার বাইরে বা অন্য যে কোনো জায়গা থেকে, তারা যে কোনো জায়গা থেকে যাত্রাবাড়ি নেমে যাত্রাবাড়ি থেকে শনিরাখড়া এই পর্যন্ত আসলেই রাস্তার উপর থেকে পাঠাগার দেখা যাবে, এবং গুগলে আমাদের পাঠাগার ম্যাপের মধ্যে এন্ট্রি করা আছে, সেখানে যে কোনো জায়গা থেকে সিরাত পাঠাগার সার্চ করলে আমাদের লোকেশন আসবে, এটা ফলো করে সে চলে আসতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। বইয়ের ক্যাটালগিংটা কিভাবে করছেন, মানে কি পদ্ধতি অনুসরণ করছেন? হাতে লিখে?
না, আমরা হাতে রেখার কোনো কাজ রাখছি না। আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজড করছি শুরু থেকেই, যেন পরবর্তীতেও আমাদের কাজগুলো আরো সহজ হয় এবং অ্যাক্সেস করাটা অন্যদের জন্য আরো বেশি সহজ হয়। সেজন্য আমরা এখন লিস্টিং গুলো পুরোটাই এক্সেল শিটে হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চলমান আছে। আমরা যখন উদ্বোধন করব পাঠাগার, তখন আমরা একই সঙ্গে ওয়েবসাইটে উদ্বোধন করব। তো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই লিস্টগুলো থাকবে। যারা আসতে চান তারা দেখতে পারবেন আগে থেকে যে এই বইটা ওখানে আছে কিনা। ও, তো এটা তার জন্য অনেক সহজ হবে। আবার যারা আমাদেরকে সহযোগিতা করতে চান তাদের জন্য ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করাটা সহজ হবে। পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করেছে ইতোমধ্যে এবং যারা ভবিষ্যতে করবে, আমরা তাদের যতটুকু অনুমতি করবেন প্রতিষ্ঠান ব্যক্তির, আমরা তাদের অনুমোদিত তথ্য এবং তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার হিসাবে ওয়েবসাইটে আমরা তাদের পরিচয়টা রাখবো। তারা আমাদেরকে সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তি। আমরা চাচ্ছি পুরো আয়োজনটা যেন যে কোনো জায়গা থেকে মানুষ অ্যাক্সেস করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং এটা যেন ছড়িয়ে দিতে আমরা সবাইকে পাশে পাই, সেরকম একটা ফ্লেক্সিবল এবং সহজ ব্যবস্থাপনা রাখবো ইনশাআল্লাহ। মেম্বারশিপের কোনো ব্যবস্থা রেখেছেন পাঠকদের? নিশ্চয়ই, নিশ্চয়ই। যেদিন থেকে উদ্বোধন হবে সেদিন থেকে মেম্বারশিপ ওপেন করা হবে। এটা স্থানীয় এবং দূর থেকে সবাই মেম্বার হতে পারবে। মেম্বারশিপ সবার জন্য উন্মুক্ত। সেটা কি, প্রসেসটা কি ফিক্স করেছেন যে কি প্রসেসে হবে এবং কোনো আর্থিক লেনদেন কিরকম, কি ব্যাপার? আমরা মেম্বারশিপের জন্য নিয়মিত যে চাঁদা সাধারণত পাঠাগারগুলোতে নির্ধারণ থাকে, আমাদের এখানে আমরা শুরুর দিকে সেটা রাখবো না। আমরা চাই যে আসলে আমাদের চাঁদা কালেকশন এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা চাই মানুষ আসুক, বই দেখুক, বই পড়ুক। তো চাঁদা যদি আমরা 10 টাকাও ধরি, এটা দেখা যাবে অনেকের কাছে একটা মনে হবে যে দিতে হবে। এই টেন্ডেন্সিটা অনেকে একটু নিরুৎসাহিত করতে পারে। আমরা আসলে এতটুকু মানে কোনো রাখতে চাই না। আমরা চাই এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই এসে পড়তে পারবে। আর হিসাবে সদস্য হিসাবে আমরা প্রত্যেককে একটা আইডি কার্ড দেবো, যেটা তার জন্য একটা আইডেন্টিটি নাম্বার থাকবে এবং কখনো যদি আমাদের কোনো স্পেশাল প্রোগ্রাম হয়, ওকেশনাল কোনো ইভেন্ট হয়, সেখানে সে ওই মেম্বারশিপের বরাতে সহজে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে সে ফ্রি অ্যাক্সেস পাবে। আর এই প্রত্যেকের জন্য অনলাইন অফলাইন উভয়ভাবেই গুগল ফর্ম ফিল আপ করে সরাসরি এসে মেম্বারশিপ নিতে পারবে। শুধু মেম্বারশিপের একদম শুরুতে সর্বনিম্ন 100 টাকা ঐচ্ছিকভাবে সে দিয়ে মেম্বারশিপ নিতে পারবে। বই কি নথি যারা নিবন্ধিত সদস্য তারা কি বই নিতে পারবে এখান থেকে? হ্যাঁ, নিশ্চয়ই নিতে পারবে। যারা নিবন্ধিত সদস্য তারা এখানে এসে পুরো সময় বই পড়ার পাশাপাশি তার বাসায়, অফিসে, যে কোনো জায়গায় সে বই নিতে পারবে। সেগুলো আমাদের এখানে এন্ট্রি থাকবে, পরবর্তীতে আবার পড়ে ফেরত দিয়ে যাবে। অর্থাৎ নিয়ে যাওয়ার পড়ার সুযোগটা সবার জন্য থাকবে। ওকে জনাব মাহফুজ, অনেকক্ষণ কথা হলো আপনার সাথে। আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন। আপনি বই পড়েছেন নিশ্চয়ই, যেহেতু আপনি লেখেন, তার মানে আপনার প্রচুর বই পড়েছেন, এবং যেহেতু আপনি টিচার, সেই সেন্সে আপনাকে প্রচুর বই পড়তে হয়। আপনার পড়ার সেরা 5টি বই আমি দর্শকদেরকে জানাতে চাই, যেটা আপনি রিকমেন্ড করবেন অন্যকে। কঠিন প্রশ্ন, তবে সহজ উত্তর আছে। আমি যদি সিরাত পাঠাগারের এই কনসেপ্টের মধ্যে থেকে বলি, কারণ এক এক কনসেপ্টে এক এক বই অনেক সময় সুন্দর এবং শ্রেষ্ঠ হয়ে ওঠে, আমি বলবো যে সিরাত পাঠাগারের এই কনসেপ্টের জায়গা থেকে প্রথম আমরা সবাই, মুসলিম নন মুসলিম, সবার জন্য একটা বই পড়া খুবই জরুরি। সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফটা আমরা শুনলে অনেকে ভয় পেয়ে যাই যে এটা আরবি কি করে পড়বো। বাংলাদেশে এখন কোরআন শরীফের অনেক সুন্দর সুন্দর তর্জমা হয়েছে, অনেক সুন্দর সুন্দর সংক্ষিপ্ত তাফসীর হয়েছে। তো আমরা একটা মৌলিক বই, প্রথম বই যেটা কোরআন শরীফ, এটা সবার জন্যই পড়া উচিত। আমি মনে করি সবাই এটা পড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি, তাকে না জানলে আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারি না। ফলে আমি শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হতে চাইলে সবচেয়ে ভালো মানুষের জীবনী আমার পড়া হচ্ছে। সেজন্য আমি সিরাতের যে কোনো একটা বই পড়তে পারি। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সিরাতের উপরে শামায়েলে তিরমিজি একটা, এই বইটা হচ্ছে আরবি, কিন্তু এই বইটার বাংলা অনেক সুন্দর বাংলা হয়েছে অনেকগুলো। এই বইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, চরিত্র এবং তার আকার বৈশিষ্ট্য সব রকম এখানে পাওয়া যায়। তো এই বইটার মধ্য দিয়ে মূলত আমি রাসূলকে খুব সহজে চিনতে পারি, এটা পড়তে পারি। আর এর সঙ্গে অল্টারনেটিভ আমরা যদি কেউ চাই অথবা পড়া উচিত, সেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম নামে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটা পৃথিবীর সবচেয়ে, অন্তত আমাদের উপমহাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বহুল পঠিত সিরাত গ্রন্থ।
এই দুইটা বইয়ের কথা আমার এই মুহূর্তে মনে আসছে, বাকি বইগুলোর কথা এই মুহূর্তেই বলতে যাবে ওকে, আপনি তিনটা বই বলেছেন, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে সিরাতের একটা বইয়ের নাম বললেন শামাইলে তিরমিজি, শামাইলে তিরমিজি, আর একটা হচ্ছে আর রাহিমুল আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাকতুম। তিনটা বই অ্যাডভাইস করেছেন। আপনারা যারা আগ্রহী তারা কিন্তু সংগ্রহে বই তিনটি পড়ে নিতে পারেন। জনাব মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনার এই চমৎকার কনসেপ্টটা শেয়ার করার জন্য সবার সাথে, এবং এই চমৎকার লাইব্রেরিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে বসে কথা বলতে পারছি, আপনার কালেকশনগুলো দেখিয়েছেন, সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। বিশেষভাবে আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই লাইব্রেরি নিয়ে আপনি প্রথম যারা দেখতে এসেছেন, আগ্রহ করেছেন এবং এটাকে অন্যদের কাছে ছড়িয়ে দিতে আপনি একটা উদ্যোগ নিয়েছেন। এই জন্য লাইব্রেরির পক্ষ থেকে বিশেষভাবে আমি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই আপনাকে। পাশাপাশি আপনার মাধ্যমে যেহেতু আমরা পাঠকের সঙ্গে সংযুক্তির একটা সুযোগ পাচ্ছি, সেজন্য আমি পাঠকদের জানিয়ে রাখবো, আপনারা যে যেখানে যে কোনো বয়সের, পেশার, ধর্মের, বর্ণের হয়ে থাকেন না কেন, সিরাত পাঠাগার আপনার। আপনি নিজের পাঠাগার মনে করে, নিজের ঘর মনে করে, নিজের লাইব্রেরি রুম মনে করে আপনি সিরাত পাঠাগারে আসবেন এবং আমাদের উদ্যোগগুলো আপনি দেখবেন। ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর যদি কোনো পরামর্শ থাকে কিভাবে আমরা আরো ভালো করতে পারি, আমি বিশ্বাস করি আমার চেয়ে অনেক ভালো চিন্তা আপনারা করেন এবং করবেন, সেজন্য আমাদেরকে সেই পরামর্শগুলো দিবেন। সবার অংশগ্রহণে, সবার মতামত এবং সহযোগিতা নিয়ে আমরা চাই সিরাত পাঠাগার যে সূচনা হয়েছে সেটা যেন অনেক দূর পর্যন্ত যায়। বাংলাদেশে সিরাত পাঠাগারকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সেটা ক্রমান্বয়ে শেয়ার করব। আমরা সিরাত পাঠাগারের উদ্যোগকে বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায় এবং গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য সবার আন্তরিক সহযোগিতা চাই এবং সবাইকে বিশেষভাবে এই দাওয়াতটা দিই যেন আল্লাহ তাআলা আমাদের এই সিরাত পাঠাগারের উদ্যোগটার জন্য হলেও আমাদের নাজাতের ব্যবস্থা করেন। এজন্য আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সবাইকে এই পাঠাগারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। চমৎকার আইডিয়া। একটা লাস্ট কোশ্চেন রয়ে গেল, কারণ এই কোশ্চেনটা আসবে ওখান থেকে, সেটা হচ্ছে যদি কেউ এই পাঠাগারে বই বা কোনোভাবে কন্ট্রিবিউট করতে চায়, সেটা আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে একটু বলে দেন। খুব সহজ, আমাদের ইতোমধ্যে ফেসবুকে সিরাত পাঠাগার এই নামে পেজ আছে, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। আমাদের নিয়মিত আপডেটগুলো সেখানে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সুযোগ থাকে। এর পাশাপাশি খুব শিগগির আমাদের ওয়েবসাইট যখন লঞ্চ হয়ে যাবে তখন আমাদের সঙ্গে যোগাযোগগুলো আরো সহজ। আর যারা স্থানীয় আছেন তারা তো অবশ্যই আসতে পারেন, আর যারা অংশগ্রহণ করতে চান সরাসরি আপনারা পাঠাগারে আপনার সংগ্রহে থাকা বই দিয়ে অংশগ্রহণ করতে পারেন। যাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না তারা চাইলে বই কেনার জন্য আমাদেরকে সহযোগিতা করে পাঠাগারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এরপরেও যদি মনে করেন যে কোনো প্রশ্ন আপনার মনে উদয় হয়েছে, কমেন্টে জানাবেন। আর সিরাত পাঠাগারের যে ফেসবুক পেজের কথা তিনি বলেছেন সেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কানেক্টেড হতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।